আমি হচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম দুলাল, জসকোট রংপুর। রংপুরের এই 4টি খুনের মামলায় সারা বাংলাদেশের মতো ওয়ার্ল্ড ওয়াইড এটা বিষয়টা জানাজানি হয়ে গেছে এবং এটা আসলে খুবই বেদনাবিধুর মর্মান্তিক একটা ঘটনা। আসলে একটা পরিবারের চারটি তারা পরিবারের সকল সদস্যই আর কি খুন হয়েছে। এটা 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 কারোই কাম্য নয়। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সকলেরই জানমালের নিরাপত্তা আমরা আশা করি এই দেশের সরকার আমাদের দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে কী রেসপন্সিবিলিটি পালন করবে? একটা ঘটনা ঘটে যাওয়ার পর এই 4টা খুন যখন হয়ে গেল, যেটা পুলিশ জানতে পারছে, সরাসরি তারা সঙ্গে সঙ্গে সেখানে ক্রাইম স্পট ভিজিট করেছেন। ভিজিট করে 4টা লাশ শনাক্ত করতে পেরেছেন। তারপরে তারা নিয়মিতভাবে মামলা রুজু হওয়ার পুরো মুহূর্তে যা যা করা দরকার সেগুলো তারা করেছেন। তথ্য সংগ্রহ করেছেন, সাক্ষ্য প্রমাণ যতটুকু কালেক্ট করা যেভাবে যায় সেভাবে সংগ্রহ করার ভিত্তিতে সিদ্ধার্থ এবং মুগ্ধ নামে দুজনকে অভিযুক্তকে তারা অ্যারেস্ট করেছেন। তারপরের বিষয়গুলো তো অনেকেরই জানা এবং তাদের রংপুরের পুলিশ কমিশনার মহোদয় সেটা ব্রিফিং করে বলছেন যে তারা ইয়াবা আসক্ত ব্যক্তি, তারা সেই ছাদে যে ইয়াবা সেবনে করতেছিল। তারপরে এক পর্যায়ে সে বাড়ির মালিক সেখানে যায় তাদেরকে বাধা দিলে এই ঘটনার সূত্রপাত হয়। তারপরে ওয়ান আফটার অ্যানাদার এই 4টা খুনের ঘটনা ঘটে। এখন আমরা সাধারণ মানুষ যে প্রশ্নগুলো উত্থাপিত করেছি যে এই দুজন ব্যক্তির পক্ষে কি আদৌ এই 4টা খুন করা সম্ভব হয়েছে কিনা, এখন এটা তো আসলে ধারণার বিষয়। হয়েছে কিনা না হয়নি এটা সব তদন্তের বিষয়। তদন্তে উঠে আসবে আসলেই তারা দুজনেই খুন করছে কিনা, না আরও কেউ আছে কিনা। তো প্রাথমিক পর্যায়ে যে তদন্তের যে একটা আসছে তারা দুজনেই খুন করছে, এটা উঠে আসছে। এখন একজনের পক্ষেও 4জনকে খুন করা সম্ভব, আবার দুজনের পক্ষেও 4জনকে খুন করা সম্ভব, আবার তার অধিক লোকদেরও খুন করা সম্ভব। এখন একজনের পক্ষে 4জনকে খুন করা সম্ভব না বা দুজনের পক্ষে 4জনকে খুন করা সম্ভব না, এটা সম্পূর্ণ ধারণাটা ধূম্রজাল সৃষ্টি করছে আর কি আমাদের মধ্যে। তো ওয়ান আফটার অ্যানাদার, যেহেতু পুলিশ ব্রিফিংয়ে বলছে যে খুনটা তো একই সঙ্গে 4জনকে করা হয়েছে, বিষয়টা এমন নয়। ওয়ান আফটার অ্যানাদার ব্যক্তিকে খুন করা হয়েছে। তো হতেই পারে একজনকে খুন করার পরে আবার আরেকজন এগিয়ে আসছে বা বুঝতে পারছে, তারপরে তাকে হত্যা করছে। তারপরে আরও তারা তো ভাবতেছে যে একটা সাক্ষ্য প্রমাণ থেকে যাবে, তখন আরও সাক্ষ্য প্রমাণ বিলোপের জন্য আরেকজনকে খুন করছে। তারপরে আরও সাক্ষ্য প্রমাণ বিলোপের জন্য আরেকজনকে খুন করছে। এটাই হতে পারে বা এটাই তদন্তের রিপোর্টে এই পর্যন্ত যেটা পুলিশ ব্রিফিংয়ে যেটা উঠে আসছে সেটাই এটা বিষয়। এখন বিষয়টা হলো, এটা দেওয়ার পরে খুনিরা তাদেরকে 164, একটা সিআরপিসি 164 বলা হয়, এই সেকশনে ম্যাজিস্ট্রেটের কাছে আর কি জবানবন্দি দিয়েছেন। সেই ব্যক্তিতে তারা বলছেন যে তারা দোষ স্বীকার করছেন আর কি, এটা দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে 164টা আদৌ কি তাদেরকে অনেক সময় যখন 164 করার পরে আপনারা নিয়ে যাচ্ছিলেন, উঠাচ্ছিল, আপনারা প্রশ্ন করতেছিলেন ভাই আপনারা কিছু বলেন, তারা তো কোনো রেসপন্স করেন, বিষয়টা এরকম। তো 164 নেওয়ার আগে ম্যাজিস্ট্রেট কিছু ফর্মালিটি মেনটেন করে, অর্থাৎ বারংবার তাই আসামিকে বলা হয় যে আপনি যে অপরাধটা করেছেন এটা কি আপনি স্বেচ্ছায় করেছেন, বা আপনি যে দোষ স্বীকারিতা দিচ্ছেন এটা কি আপনি স্বেচ্ছায় দিচ্ছেন কিনা। বারংবার তাকে বলা হয় আপনি যে অপরাধটা স্বীকার করবেন, এই অপরাধে যদি এটা স্বীকার করেন তাহলে শাস্তিটা হচ্ছে এরকম, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। বারংবার তাকে বলা আপনার প্রতি কোনো আলাদা কোনো চাপ আছে কিনা, আপনাকে কেউ প্রেশার ক্রিয়েট করছে কিনা, কেউ বল প্রয়োগ করে এই স্বীকারোক্তি প্রদানে বাধ্য করতেছে কিনা, এই বিষয়গুলো ম্যাজিস্ট্রেট সাহেব তাকে বারংবার বোঝানোর চেষ্টা করে। তারপরে তুমি যখন সম্মত হয় তারপরে এটাকে মেমোরেন্ডাম বলে। মেমোরেন্ডামে সমস্ত কিছু লেখা থাকে, লেখার পরে আসামিকে আবার সেটা পড়ে লিখিত বক্তব্যটা আসামি যেটা দিয়েছেন সেই লিখিত বক্তব্য হুবহু তাকে পড়ে শোনানো হয়। আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে লিখিত বক্তব্যগুলো দিয়েছেন এখানে সবই সেটাই কি লিখিত করা হয়েছে কিনা। তারপরে এটাকে 164 আকারে, এটা হলো শতসিদ্ধ নিয়ম, এটা একটি সিআরপিসির, এটাই হলো মূল 164। এখন কথা হলো 164 করার মতো সেই পর্যায়ে আসামিরা সেরকম যে শারীরিক মানসিক পরিস্থিতি তারা ছিল কিনা, এটা অনেক প্রশ্ন অনেক সময় চলে আসছে। আসলে এটা সম্পূর্ণ একটা বিচারিক বিষয়। এই পর্যায়ে এসে এই বিষয়ে কমেন্টস করাটা আসলে আইন অঙ্গনের থেকে এটা আসলে সমীচীন না। সবচেয়ে বড় বিষয় যখন এটা বিচারিক ইয়াতে যাবে তখন 164-এর ক্রাইটেরিয়াটা কী ছিল, ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে কিনা, যেমন আসামিকে কখন অ্যারেস্ট করা হয়েছে, কখন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে, ম্যাজিস্ট্রেট কখন জবানবন্দি রেকর্ড করছিল, সমস্ত লিখিত থাকে। টাইম ডিউরেশনটা কত, তাকে কতটুকু সময় দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই, এগুলো সমস্ত কিছু এখানে উপস্থাপিত থাকে।
একটা তার শারীরিক মানসিক অবস্থাটা কীরকম ছিল, সে কি আসলে ফিজিক্যালি ফিট ছিল কিনা, সাউন্ড হেলথ ছিল কিনা, সাউন্ড মাইন্ড ছিল কিনা, এই 164টা দেওয়ার মতো। এগুলো অনেক বিচারিক বিষয়, এগুলো তথ্যপত্র যুক্তিতর্কের বিষয়। এটা আসলে বিচারের কাঠগড়ায় যখন চার্জ গঠন হবে, বিচার শুরু হবে, তখন এগুলোর বিষয়। তার আগে আসলে এটা নিয়ে তো কথা বলারই আসলে কোনো যুক্তিকতা নেই। এখন যেটা হয়েছে, বক্তব্য উঠে আসতেছে যে মামলাটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, মামলাটা আদৌ তারা নয়, অন্য কেউ জড়িত থাকতে পারে, বা তারা থাকলে ওদের সাথে আরও অনেক কিছু আছে। এগুলো সমস্ত কিছু আসলে জাস্ট ডিপেন্ড অন ইনভেস্টিগেটিং অফিসারের উপরে। ইনভেস্টিগেটিং অফিসারের উপর ফুল রেসপন্সিবিলিটি হচ্ছে এই মামলাটার তথ্য উপাত্তটা প্রাইমারি লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যা উনি গোপনে গোপনে তদন্ত করবেন, প্রকাশ্যে তদন্ত করবেন, করে এগুলো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মূল যে বিষয়টা উনি উপস্থাপন করবেন। কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। অনেক সময় অনেক দ্রুততার সাথে করতে গেলে কি হয়, মূল জিনিসটা হয়তো অ্যাভয়েড হয়ে যেতে পারে, বাদ যেতে পারে। তাহলে আসলে তদন্তের যে রিপোর্টটা সঠিক নাও আসতে পারে। তো এখন যে চাপটা মিডিয়া ট্রায়াল করে যে আসলে ইনভেস্টিগেটিং অফিসার বা বাংলাদেশের পুলিশের উপর কোনো চাপ ক্রিয়েট করাটা, এটা আমি সমীচীন মনে করি না। এটা একটা প্রক্রিয়া, তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এটা একটার পর একটা স্টেপ আসতে পারে, একটা নতুন তথ্য আসতে পারে, তারা আস্তে আস্তে সেগুলো মিডিয়ার সামনে তো অলরেডি দিচ্ছে। একটা সেদিন একটা করছে, তারপরে একটা পুলিশ কমিশনার মহোদয় একটা ব্রিফিং করছেন, আপনারা জানতে পারতেছেন। তো এর মধ্যে যেটা হচ্ছে, যেটা আসলে এটাকে অন্যদিকে যে কেউ হোক, এটা অনেক সময় আমাদের যেটা আমাদের দেশে হয়ে থাকে আর কি, যে অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা, অন্য একটা রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা হয়তো অনেকে করতে পারে। তো সেটা তো আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে মার্ডার হয়েছে। মার্ডারটা কী কারণে হয়েছে, মার্ডারটা করেছে কারা, এটার ব্যাকগ্রাউন্ডে কী ছিল, কোনো প্রিভিয়াস এনিমিটি ছিল কি না, আদৌ কি কেন কোনো একটা ওইখানেই ঘটনাটা সূত্রপাত হয়ে ওখানেই মার্ডারটা হয়েছে কিনা, এগুলো হচ্ছে গিয়ে তদন্তের বিষয়। এগুলো তারা যথেষ্টভাবে তদন্ত করতেছেন। তো পুলিশ আমাদেরকে বাংলাদেশ পুলিশের উপর, অর্থাৎ আমাদের তো বাংলাদেশ পুলিশের উপরে ভরসা করা ছাড়া আসলে আপনার আমার কারো কিছু করার নেই। তো বাংলাদেশের পুলিশের উপর আমাদেরকে আস্থাটা রাখতে হবে। এটা একটা প্রাইমারি লেভেল, আস্থা রাখতে হবে। এটা নিয়ে আসলে মিডিয়া ট্রায়াল করে একটা ইনভেস্টিগেটিং অফিসারকে একটা চাপের মুখে রেখে তদন্তটা আসলে আপনার বাধাগ্রস্তই হচ্ছে। তদন্তটাকে ফুললি তার স্মুথলি চলতে দিতে হবে। ইনভেস্টিগেটিং অফিসার নর্মালি যে প্রসিডিউরগুলো করবেন, উনি সমস্ত কিছু দেখতেছেন, ওনার তদন্তে আসতে হবে, সাক্ষ্য প্রমাণগুলো আসতে হবে। কিন্তু মিডিয়া ট্রায়াল করা আমি মনে করি না এটা এই ক্ষেত্রে সমীচীন আর কি। এটা অনেকের ক্ষেত্রে অনেকে হয়তো অন্যভাবে অনেকে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে একটা ফেয়ার ইনভেস্টিগেটিং রিপোর্ট পেতে হলে আমাকে একটা ইনভেস্টিগেটিং অফিসার সাউন্ড হেল্প বা সাউন্ড ফ্রিভাবে তাকে ইনভেস্টিগেশনের কাজ করতে দিতে হবে। এখন কথা হলো যে এই যে 164টা যে হয়েছে, এখন 164-এর উপরে কিন্তু একটা আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়া সম্ভব। অলরেডি সেটার উপরে সম্ভব। অলরেডি এটা না করেও তো আবার অনেক সময় হয় কি, অনেক মামলায় বড় বড় মামলায় সিদ্ধান্ত আসছে যে না, 164-এর উপরে একজন আসামিকে দোষী গ্রহণ করে তাকে পূর্ণাঙ্গ তাকে সাজা দেওয়া যাবে না। যদি সেক্ষেত্রে হয়, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি তার সাপোর্টিং যে এভিডেন্স, সেটা ইনভেস্টিগেশন অফিসার কিন্তু সেটা কালেক্ট করছে। কীভাবে, সেটা হচ্ছে যে অলরেডি একজনকে আবার সাক্ষী হিসাবে দিয়ে তিনি কিন্তু 164-এ স্বীকারোক্তি কোনো জবানবন্দি দিয়েছেন যে মুগ্ধ সিদ্ধার্থ এরা কী করছে। তাহলে সাপোর্টিং যে একটা লাগে, সাক্ষ্য মানে এভিডেন্স একটা বিষয় আছে এভিডেন্স অ্যাক্টে, সেই সাক্ষ্য প্রমাণের যে বিষয়টা, এর সাক্ষ্যটাকে 164টাকে সাপোর্ট করার জন্য যেটা আরেকটা সাক্ষ্যর দরকার আছে, সেটাও কিন্তু অলরেডি কালেক্ট করছে। তো অলরেডি এই পর্যন্ত যে অবস্থায় আছে, তাতে মামলাটায় যেটা আসলে মামলাটায় আসলে চূড়ান্তভাবে ফাইনালি যদি এটা বিচারিক পর্যায়ে বা তাদের বিরুদ্ধে যে চার্জ আসে এবং চার্জ গঠন করা হয়, তাহলে আমার মনে হয় যে আসামিরা আসলে চূড়ান্ত সাজা পাবে, সর্বোচ্চ সাজাই তারা পেতে পারে এই মামলাটায়। অলরেডি পুলিশের যে ইনভেস্টিগেশনের যে ইয়েগুলো, স্কোপগুলো বা যেগুলো তারা অলরেডি মেনটেন করে যেভাবে সিআরপিসির মধ্যে চলতেছে, আমি এইখানে কোনো রকমের সন্দেহের অবকাশ দেখি না। আমি বাংলাদেশ পুলিশকে এই ক্ষেত্রে আসলে ধন্যবাদই জানাই। তবে আমার একটা অনুরোধ, যেটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিবেক অনেক কথা বলবে, আমরা এক একজন এক এক কথা বলতে পারি, এক একটা ধারণার উৎপত্তি হতে পারে। আমি কালকে বলছি একটা জিনিস, যে দার্শনিক কান্টের একটা উক্তি আছে যে সুপ্রিম মোরাল প্রিন্সিপাল হোয়াট এভার ইট মে বি লেইস ইজ কমান্ড আপন অ্যান্ড অ্যাবসলুটলি অ্যাডমিটস অফ নো কোশ্চেন্স হোয়াট উই অট টু ডু অট টু ডু। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নৈতিক নিয়ম যাই হোক না কেন, যা আমাদের করা উচিত, বিবেক আমাদের যা বলবে তাই আমাদের করা উচিত। আসলে তো বিষয়টা না, বিবেক অনেক কিছু বলতেছে যে এরা হতে পারে না হতে পারে। এটা সমস্ত ধারণার উপর ভিত্তি করে তো একটা কাউকে পানিশমেন্ট দেওয়া যায় না। ধারণা করতেই পারি, আমি করতে পারি, আপনি করতে পারেন। ধারণা অন্য জিনিস আর রিয়েলিটি অন্য জিনিস। বাস্তবতা এবং ধারণার মধ্যে ফার ডিফারেন্স আছে। তো একজন মানুষকে যখন সাজা দিতে হবে, তাকে তো আসলে সন্দেহের ঊর্ধ্বে উঠে কোনো ডাউট রাখা যাবে না, যে ক্রাইমটা করে নাই এরকম কোনো সন্দেহের অবকাশ থাকবে না, দেন না তাকে পানিশমেন্ট দেওয়া সম্ভব। তো তদন্তকারী কর্মকর্তা জানি ইনভেস্টিগেটিং অফিসার আছেন এই মামলায়, কিন্তু ইনভেস্টিগেশন করে সঠিক তদন্ত দিবেন। আমরা সে পর্যায় পর্যন্ত শান্ত থাকবো। আমরা দেখবো আসলে তারা কি হয়। আমরা তো টাইম টু টাইম তো আমাদেরকে ব্রিফ করতেছেন, আর বারবারই বলতেছি তদন্ত একটা আসলে চলমান প্রক্রিয়া।
এখানে আসামিদের দুজন নামে যে চার্জশিটে আসার পরে যে আবার নতুন করে তাদের অন্য কোনো আসামি যুক্ত হলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তাদেরকে যে আসামি শ্রেণীভুক্ত করা যাবে না, বিষয়টা তো এমন নয়। তখনও আসামি শ্রেণীভুক্ত করার সুযোগ আছে, বা এখন এই পর্যায়েও যদি পাওয়া যায় তাকেও আসামি বিরুদ্ধে অ্যারেস্ট করতে পারে পুলিশ। যেহেতু তদন্ত চলমান আছে, চলমান পর্যায়ে আসলে এটা করাটাই ঠিক না, এটা নিয়ে আসলে কমেন্টস করাটাই ঠিক না। আমরা বলতে পারি, আমরা চেতে পারি যে এই আসামিটা আমরা দ্রুত বিচার চাই, আমরা সত্যতা উন্মোচিত করতে চাই, এই কথাগুলো আমরা বলতেই পারি। কিন্তু এটা কেন করা হয়েছে, কেন এত লেন্দি হচ্ছে, বা ইনভেস্টিগেশন গেটিং অফিসার কেন এত লেন্দি প্রসেসে আগাচ্ছে, বা কেন এত দ্রুত এই কাজটা করছে, এগুলো নিয়ে আসলে কমেন্টস করার কোনো সুযোগ নাই। ইনভেস্টিগেটিং অফিসার একটা তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী। এক্ষেত্রে কিন্তু আমরা কেউ হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। তো আমি আশা করি এই আইনি এই বিষয়গুলো সবাই একটু বোঝার চেষ্টা করবেন, করে আপাতত আমরা সবাই চাই, আপনার আমাদের মতো বাংলাদেশের সকল সাধারণ মানুষ আছে, আমাদের তো পরিবার আছে, আমরা সকলেই চাই এটার আসলে যারা আসলেই সঠিক, যারা আসলে এই অপরাধী তারাই সামনে আসুক, তাদের সত্যটা উন্মোচিত হোক। যদি এই সিদ্ধার্থ এবং মুগ্ধ যদি এই অপরাধের সাথে আসলেই সম্পৃক্ত সরাসরিভাবে থেকে থাকে, তারা দুজনেই থেকে থাকে, অন্য কেউ যদি আসে পরে তো তদন্তে চলে আসে। মূল কথা হলো যারাই অপরাধ তো হয়েছে এটা তো সত্য, এই 4টা ব্যক্তি খুন হয়েছে এটা তো সত্য, তাহলে খুন হলে অবশ্যই খুনি আছে, যারাই খুনি হোক তারা যেন আসলে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় এবং সর্বোচ্চ শাস্তি যেন বাংলাদেশের আইন অনুযায়ী তাদের নিশ্চিত করতে পারি, এটাই আমাদের কাম্য।